4 নম্বরে আমরা বলতে পারি এক্সপেক্টেড ফিউচার প্রাইস, প্রত্যাশিত ভবিষ্যৎ দাম। এই ক্ষেত্রে আমরা চাহিদা সূত্রের ব্যতিক্রম দেখতে পাই। এটাকে আজকে আমরা যেই টপিকটি নিয়ে ডিসকাস করছি সেটি হচ্ছে ডিমান্ড বা চাহিদা। এটি মাইক্রো ইকোনমিক্সের একটি টপিক, মানে বেস্টিক অর্থনীতির একটি বিষয়। চাহিদা কাকে বলে বুঝতে হলে আমাদেরকে 3টি জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমটি হচ্ছে আমাদের কোনো কিছু কেনার আগ্রহ, তার মানে উইলিংনেস টু পারচেজ, মানে আমাদের ক্রয়ের ইচ্ছা থাকতে হবে। এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যাপাসিটি অথবা এবিলিটি টু পারচেজ, মানে কেনার সামর্থ্য বা ক্রয় করার সামর্থ্য। এবং তৃতীয়টি হচ্ছে টাইম পিরিয়ড, মানে একটি সময়সীমা থাকতে হবে। তাহলে 3টি জিনিসকে একসাথে করে আমরা বলতে পারি চাহিদা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো একটি দ্রব্য কেনার আগ্রহ এবং সামর্থ্য। দ্যাট মিন্স ডিমান্ড ইজ দ্য willingness to purchase of a particular product backed by purchasing power or capacity within a time period. তাহলে এইখান থেকে আমরা 3টি জিনিস ক্লিয়ার, যে চাহিদা আমরা তখনই বলবো শুধুমাত্র কেনার আগ্রহ থাকলে হবে না, পাশাপাশি আমাদের কেনার সামর্থ্য থাকতে হবে। এবং এই ক্ষেত্রে সময়টা এই কারণে ইম্পর্ট্যান্ট, কারণ আজকে কোনো ব্যক্তির কোনো দ্রব্য কেনার সামর্থ্য না থাকলেও আগামীকালকে সে সামর্থ্য অর্জন করতে পারে। সুতরাং আজকে তার ক্ষেত্রে এটা স্বপ্ন হলেও যখন তার সামর্থ্য চলে আসবে, তার মধ্যে ক্রয় ক্ষমতা চলে আসবে, তখন সেটা হতে পারে তার চাহিদা। অথবা ঠিক উল্টোটাও হতে পারে, যে আজকে তার কাছে সামর্থ্য আছে, আগামী দিন আবার নাও থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আজকের জন্য এটা তার ডিমান্ড, আবার আগামীকালকে এটা তার ডিজায়ার হতে পারে বা তার ড্রিম হতে পারে। তার মানে সেটা তার বাঞ্ছনা বা স্বপ্ন হতে পারে আগামীকালকে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ডেফিনেশন অফ ডিমান্ড, মানে চাহিদার সংজ্ঞা। এখন আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চাহিদা অপেক্ষক অথবা ডিমান্ড ফাংশন। চাহিদা অপেক্ষকটিকে আমরা এইভাবে লিখতে পারি, কিউ ইকুয়াল টু এফ অফ পি কিউ পি নট ওয়াই টি অ্যান্ড পি পিই এটসেট্রা। এখানে কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, কোনো কিউ বলতে আমরা বুঝাচ্ছি কোনো একটি দ্রব্য এবং সেই দ্রব্যটি আমরা কী পরিমাণ চাহিদা করি। সুতরাং কিউ হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ পার্টিকুলার গুড। এখানে পি কিউ হচ্ছে প্রাইস অফ কিউ, দ্যাট ইজ কিউ নামক যে দ্রব্যটি আছে ওইটির দাম কত। পি ও হচ্ছে প্রাইস অফ আদার গুডস, মানে অন্যান্য দ্রব্যের দাম। ওয়াই বলতে এখানে ইনকাম বা ভোক্তার আয়কে বোঝায়, বা ক্রেতা বা চাহিদাকারীর আয়কে আমরা বুঝি। টি মানে হচ্ছে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, মানে রুচি এবং পছন্দ। এবং পিই বলতে এক্সপেক্টেড ফিউচার প্রাইসকে আমরা বুঝি, মানে ভবিষ্যৎ দাম সম্পর্কে প্রত্যাশা। এছাড়াও আরও একাধিক বিষয় আছে যেগুলির উপর কোনো দ্রব্যের চাহিদা নির্ভর করে। সুতরাং আমরা দেখছি যে কোনো দ্রব্যের চাহিদা শুধুমাত্র সেই দ্রব্যের দামের উপর নয়, তার সাথে প্রাসঙ্গিক অন্যান্য দ্রব্যের দামের উপরও নির্ভর করে, ভোক্তার আয়ের উপর নির্ভর করে, ভোক্তার রুচি পছন্দের উপর নির্ভর করে, ভবিষ্যৎ দাম প্রত্যাশা সেটা উপরে নির্ভর করে। তবে এখানে উল্লেখ্য, পিও বলতে আমরা বুঝি প্রাইসেস অফ আদার গুডস, যেটাকে আমরা বলছি অন্যান্য দ্রব্যের দাম। এখানে অন্যান্য দ্রব্য বলতে আমরা সাধারণত 2 ধরনের দ্রব্যকেই গণ্য করি। একটাকে আমরা বলছি সাবস্টিটিউট গুড, আর একটাকে বলছি কমপ্লিমেন্টারি। সাবস্টিটিউট মানে পরিবর্ত দ্রব্য, আর কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক দ্রব্য। পরিবর্ত দ্রব্য বলতে আমরা বুঝি যখন একটি দ্রব্যের পরিবর্তে আরেকটি দ্রব্য দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারি। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ফিশ এবং মিট, মানে মাছ বা মাংস। আমরা মাছ না পেলে মাছের পরিবর্তে মাংস নিয়ে নিলাম, বা মাংস না পেলে এর পরিবর্তে মাছ নিয়ে নিলাম। তাহলে এগুলি হচ্ছে আমাদের সাবস্টিটিউট গুড। এছাড়া আরও রয়েছে যেমন চা কফি, মানে আমি যদি চা না পাই তখন কফি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, অথবা কফি না পেলে চা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। পরিপূরক দ্রব্য বা কমপ্লিমেন্টারি গুডস বলতে আমরা বুঝি যখন একটির অনুপস্থিতিতে আরেকটিকে কোনো ধরনের কাজে লাগানো যায় না। যেমন বাইক অ্যান্ড পেট্রোল, বাইক চালাতে গেলে পেট্রোল লাগবে, শুধু পেট্রোল দিয়েও কাজ হবে না, শুধু বাইক দিয়েও কাজ হবে না।
দুটো যখন একসাথে আসবে তখনই কাজ হবে। তাহলে এগুলি হচ্ছে একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা ছাড়া অন্যটার কোনো ধরনের কার্যক্ষমতা নেই। তাছাড়া আমরা বলতে পারি সুগার অ্যান্ড টি, মানে চিনি এবং চা পাতা, এ দুটো কমপ্লিমেন্টারি গুডস। তাহলে এই ক্ষেত্রে উল্লেখ্য এই যে কোনো দ্রব্য আমরা যখন চাহিদা করি তখন তার চাহিদা কতটা হবে এটা তার সাবস্টিটিউট বা কমপ্লিমেন্টারি গুডসের প্রাইসের উপরও ডিপেন্ড করে। পাশাপাশি আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ডিমান্ড ইকুয়েশন বা চাহিদা সমীকরণ। এই যে চাহিদা সমীকরণটি আমরা লিখলাম, এটিকে অনেক সময় আমরা ইনভার্স ডিমান্ড ফাংশনও বলে থাকি, তার মানে বিপরীত চাহিদা অপেক্ষক। এখানে স্মল এ হচ্ছে চাহিদা রেখার ছেদিতাংশের মান, দ্যাট ইজ ইন্টারসেপ্ট, আর বি হচ্ছে চাহিদা রেখার ঢাল বা স্লোপের মান, যেটা নেগেটিভ আমরা জানি, কারণ চাহিদা রেখার ঢাল সবসময় ঋণাত্মক হয়। যদি আমরা চিত্রের মাধ্যমে চাহিদাকে দেখাই তাহলে আমরা এইরকম দেখাতে পারি যে চাহিদা রেখা হচ্ছে ঋণাত্মক ঢাল সম্পন্ন সরল রেখা, দ্যাট ইজ নেগেটিভলি স্লোপ স্ট্রেট লাইন অর ডাউনওয়ার্ড স্লোপিং স্ট্রেট লাইন। চিত্রের মধ্যে স্লোপ এবং ইন্টারসেপ্টের মান আমরা দেখিয়ে দিয়েছি। এখন আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে ল অফ ডিমান্ড অথবা চাহিদার সূত্র। আমরা জানি যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে যেটা হয়, মানে নর্মাল গুডের ক্ষেত্রে, কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায় অথবা দাম হ্রাস পেলে চাহিদা বৃদ্ধি পায়। অর্থনীতিতে যখন আমরা এই বিষয়টি লিখি বা বলি তখন আমাদেরকে বলে নিতে হয় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে, ইংরেজিতে আমরা বলি সেটারিস পেরিভাস, অথবা আমরা বলি হোয়েন আদার থিংস রিমেইন কনস্ট্যান্ট। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো দ্রব্যের চাহিদা শুধুমাত্র ওই দ্রব্যটির দামের উপর নির্ভর করে না, আরও একাধিক বিষয়ের উপর নির্ভর করে। সুতরাং আমরা যখন চাহিদার সূত্র লিখছি বা বলছি তখন আমরা ধরে নিচ্ছি বাকি যে নির্ধারক বিষয়গুলি আছে প্রত্যেকটার মান স্থির। এখানে অন্যান্য দ্রব্যের দামের পরিবর্তন হচ্ছে না, দ্যাট ইজ পি নট। এখানে ওয়াই মানে ভোক্তার আয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স মানে ভোক্তার রুচি ও পছন্দের কোনো পরিবর্তন হচ্ছে না, ইত্যাদি। সুতরাং সেই ক্ষেত্রে শুধুমাত্র দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন আমরা দেখাচ্ছি। এই ক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ্য, যদি আমরা এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড বলি তার মানে চাহিদার সূত্রের ব্যতিক্রমগুলি কি কি, তাহলে প্রথমেই বলতে হয় যেখানে বা যেই সব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার এই সূত্র কাজ করে না সেই ক্ষেত্রে আমরা চাহিদা সূত্রের ব্যতিক্রম দেখতে পাই। দ্যাট ইজ উই ক্যান অবজার্ভ দ্য এক্সেপশনস অফ ল অফ ডিমান্ড ফর দ্য ফলোয়িং গুডস, উই আর জাস্ট এক্সপ্লেনিং ওয়ান বাই ওয়ান। প্রথমে আমাদেরকে বলতে হয় ভ্যাবলেন ইফেক্ট বা ভ্যাবলেন প্রভাব। অধ্যাপক ভ্যাবলেন এই জিনিসটি দেন বলে এটির নাম ভ্যাবলেন ইফেক্ট বলা হয়ে থাকে। ভ্যাবলেন ইফেক্ট বলতে আমরা কি বুঝি, অথবা ভ্যাবলেন প্রভাব বলতে আমরা কি বুঝি? যখন কোনো একজন ভোক্তা বা ব্যক্তি কোনো দ্রব্যের দাম দিয়ে তার গুণগত মানকে যাচাই করে, মানে কিছু মানুষ রয়েছে যারা মনে করেন যে কোনো দ্রব্যের দাম যত বেশি হবে তার গুণগত মান তত বেশি। এই সব মানুষের ক্ষেত্রে বা এই ধরনের চিন্তা ভাবনার ক্ষেত্রে ল অফ ডিমান্ড মানে চাহিদার সূত্র কাজ করে না। মানে তখন আমরা উল্টো দেখি, যদি কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় ওই মানুষ বা ওই ব্যক্তি বা ভোক্তা আরও বেশি করে জিনিসপত্র ক্রয় করেন। তার মানে হচ্ছে দাম বৃদ্ধি পেলে চাহিদাও বৃদ্ধি পায় এবং দাম হ্রাস পেলে চাহিদাও হ্রাস পায়, মানে চাহিদার সাথে দামের ধনাত্মক সম্পর্ক। আমরা গিফেন দ্রব্যের ক্ষেত্রেও চাহিদা সূত্রের ব্যতিক্রম দেখতে পাই। প্রফেসর গিফেন এই জিনিসটা দিয়েছেন বলে একে এই ধরনের গুডস বা দ্রব্যকে আমরা গিফেন গুডস বলি, ওনার নামকরণ অনুসারে এটা করা হয়েছে। তাতে আমরা কিছু ধরনের দ্রব্যকে গিফেন দ্রব্য বলি। এগুলি এক ধরনের নিকৃষ্ট দ্রব্য। ইকোনমিক্সে সবচেয়ে জনপ্রিয় এক্সাম্পল হচ্ছে আয়ারল্যান্ডের এক্সাম্পল। আয়ারল্যান্ডে যে অধিবাসীরা আছেন বা নাগরিকরা, ওনারা সাধারণত দু ধরনের দ্রব্য ক্রয় করেন, একটা হচ্ছে পটেটো আর একটা হচ্ছে মিট, আলু এবং মাংস। ওই দেশে দেখা যাচ্ছে যে আলু এবং মাংস দুটির দাম বৃদ্ধি পেলেও আলু
ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, কিন্তু মাংস ক্রয় ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়। এই কারণে আলুর দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষ বেশি করে আরও আলু কিনে নিয়ে আসে। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই চাহিদার সূত্রের ব্যতিক্রম, তার মানে দ্রব্যের দামের সাথে চাহিদার একটা ধনাত্মক সম্পর্ক। সো উই ক্যান অবজার্ভ দ্য পজিটিভ রিলেশনশিপ হুইচ ইজ এক্সেপশন অফ দ্য ল অফ ডিমান্ড ইন কেস অফ গিভেন গুড। তৃতীয়ত আমরা বলতে পারি লাক্সারিয়াস গুডস মানে বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রেও আমরা চাহিদা সূত্রের ব্যতিক্রম দেখতে পাই। বিলাসবহুল দ্রব্য যেমন হচ্ছে গোল্ড, প্ল্যাটিনাম বা ডায়মন্ড, ওই জাতীয় দ্রব্য, এগুলির দাম যত বাড়ে মানুষের চাহিদাও তত বাড়ে। যদি আগামীকালকে কোনো কারণে এগুলি রাস্তার ধারে ফুটপাতে বিক্রি হয় অনেক অল্প দামে, তাহলে দেখা যাবে যে কেউই আর এগুলি কিনছে না। এগুলির দামি বলেই মানুষ এগুলির প্রতি চাহিদা বাড়ায়। সুতরাং এই ক্ষেত্রেও আমরা চাহিদা সূত্রে ব্যতিক্রম দেখতে পাই। এগুলির দাম যত বাড়ে মানুষের চাহিদাও তত বাড়ে। 4 নম্বরে আমরা বলতে পারি এক্সপেক্টেড ফিউচার প্রাইস, প্রত্যাশিত ভবিষ্যৎ দাম। এই ক্ষেত্রে আমরা চাহিদা সূত্রের ব্যতিক্রম দেখতে পাই। এটাকে আমরা অন্যভাবে অ্যান্টিসিপেশন টু দ্য ফিউচার প্রাইস, মানে ভবিষ্যৎ দাম সম্পর্কে যে প্রত্যাশা বা পরিকল্পনা, সেটার কারণেও আমরা চাহিদা সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করি। যদি কোনো ব্যক্তি বা ভোক্তা মনে করেন যে কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে দাম আরও অনেক বেশি বৃদ্ধি পেতে পারে, তাহলে দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও উনি ভবিষ্যতের কথা চিন্তা করে এখন প্রচুর পরিমাণে ক্রয় করে বাড়িতে সঞ্চয় করে রাখবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি দাম যত বৃদ্ধি পাচ্ছে তার চাহিদার পরিমাণও বাড়ছে। আবার অন্যভাবে দেখা যায় যে দাম কমে গেলে উনি ভাবতে পারেন যে ভবিষ্যতে দাম আরও কমতে পারে, এই কারণে দাম কমলেও প্রথম দিকে উনি ক্রয় ক্ষমতা বা চাহিদা বাড়ান না। সুতরাং এরকম অনেক কারণ আছে যেই ক্ষেত্রে আমরা চাহিদা সূত্রে ব্যতিক্রম দেখতে পাই। এই ভিডিওতে আমরা আরেকটি টপিক নিয়ে ডিসকাস করছি, যেটি হচ্ছে চাহিদার পরিবর্তন এবং চাহিদার পরিমাণে পরিবর্তন। এটির প্রথমটিকে বলা হয় চেঞ্জ ইন ডিমান্ড মানে চাহিদার পরিবর্তন, এবং দ্বিতীয়টিকে বলা হয় চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, দ্যাট ইজ চাহিদার পরিমাণে পরিবর্তন। চেঞ্জ ইন ডিমান্ড মানে চাহিদার পরিবর্তনে চাহিদার রেখারই পরিবর্তন হয়ে যায়, চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যায়, শিফট হয়। ধরে নিচ্ছি যে আমাদের প্রাথমিক চাহিদা রেখা হচ্ছে D1 এবং এক্ষেত্রে চাহিদা রেখা পরিবর্তিত বা স্থানান্তরিত হয়ে যাবে D2 মানে উপরের দিকে স্থানান্তরিত হয়ে গেছে, বা একে আমরা ডান দিকেও বলতে পারি বা ঊর্ধ্বমুখী স্থানান্তর, অথবা চাহিদা রেখার নিম্নমুখী স্থানান্তর হতে পারে। চাহিদা রেখা বাম দিকে বা নিম্নমুখী স্থানান্তর হতে পারে। এই ক্ষেত্রে দাম স্থির থাকে, প্রাইস ইজ ফিক্সড, দামের কোনো ধরনের পরিবর্তন হয় না। কিন্তু দামের পরিবর্তন না হয়ে যদি চাহিদার পরিবর্তন হয়, তাহলেই চাহিদা রেখার এইরকম স্থানান্তরণ হয়। হতে পারে কোনো অনুষ্ঠানের কারণে বা বাড়িতে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে, এই কারণে দাম একই পরিমাণ থাকলেও আমরা চাহিদা বাড়াতে পারি বা কমাতে পারি প্রয়োজন অনুসারে, তখনই চাহিদা রেখার এই ধরনের স্থানান্তরণ আমরা দেখি। এটাকে বলা হয় প্যারালাল শিফট অথবা সমান্তরালভাবে স্থানান্তর ঘটন। এই ব্যাপারটিকে আরেকটি চিত্রের মাধ্যমে বোঝানো যেতে পারে। ধরে নিচ্ছি যে কোনো একটি দ্রব্যের দাম যখন 100 টাকা, তখন আমরা চাহিদা করি 10 ইউনিট, এবং একই দামে যদি আমি আরও বেশি চাই তাহলে আমার চাহিদা হতে হবে, তার মানে চাহিদা রেখা উপরের দিকে স্থানান্তরিত করাতে হবে এই ক্ষেত্রে। কারণ আমি একই দামে 15টি চাচ্ছি এখন, তাহলে একই চাহিদা রেখাতে এটি দেখানো সম্ভব নয়, সুতরাং আমাকে আরেকটি চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি চাহিদা রেখা স্থানান্তরণ ঘটে থাকে। সো উই ক্যান সে দ্যাট দ্য ডিমান্ড কার্ভ হ্যাজ বিন শিফটেড when price is fixed or constant, still demand changes or demand increasing or demand is decreasing. যখন আমরা চাহিদার পরিমাণে পরিবর্তনের কথা বলি, এটিকে একটি চাহিদা রেখার মধ্যে দেখানো সম্ভব। এই ক্ষেত্রে চাহিদা রেখার কোনো পরিবর্তন ঘটে না, তার মানে এই ক্ষেত্রে একই চাহিদা রেখা বরাবর পরিবর্তনটা হয়, মানে চাহিদা রেখার এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়া। এটাকে আমরা বলি মুভমেন্ট অ্যালং উইথ দ্য সেম ডিমান্ড কার্ভ ফ্রম ওয়ান পয়েন্ট টু আদার, অ্যান্ড ইন দিস কেস উই আর শিফটিং অর উই আর মুভিং ফ্রম পয়েন্ট এ টু বি। তার মানে আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে যাই।
সুতরাং এই ক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে যেতে হলে প্রথমত আমাদেরকে প্রাইস কমাতে হবে, মানে দাম কমাতে হবে, তারপর চাহিদা বাড়াতে হবে। তার মানে হচ্ছে দাম যদি কোনো কারণে হ্রাস পায় বা কমে যায়, তাহলে যে চাহিদা বাড়ে সেটাকে আমরা চাহিদার পরিমাণে পরিবর্তন বলি। অথবা উল্টোটা হতে পারে, দামের বৃদ্ধি পেলে চাহিদা যে হ্রাস পায় সেটাকেও আমরা চাহিদার পরিমাণে পরিবর্তন বলে থাকি। তখন সেটা বি থেকে এর দিকে যাবে। এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে প্রাথমিক দাম ছিল 100 টাকা কোনো একটি দ্রব্যের, এবং তখন আমাদের চাহিদার পরিমাণ ছিল 10টি, এবং দাম যখন 100 টাকা থেকে হ্রাস পেয়ে 50 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 10 থেকে 20 হলো। এবং এই ক্ষেত্রে এটা খুবই স্পষ্ট যে এই ক্ষেত্রে চাহিদা রেখাকে কোনো ধরনের পরিবর্তন করতে হয়নি, একই চাহিদা রেখা বরাবর এই সিচুয়েশনটিকে আমরা দেখাতে পেরেছি। মানে জাস্ট এখানে আমরা দেখছি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাচ্ছে একই চাহিদা রেখা বরাবর। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি প্রাইস ইজ চেঞ্জিং, মানে দাম পরিবর্তন হচ্ছে, বা দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন তাকে চাহিদার পরিমাণে পরিবর্তন বলে। তাহলে এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে, চাহিদার পরিমাণের পরিবর্তনে চাহিদা রেখার কি পরিবর্তন হয়? না, হয় না। যদি জিজ্ঞেস করা হয় চাহিদার পরিবর্তনে কি চাহিদা রেখার পরিবর্তন হয়? হ্যাঁ, চাহিদার পরিবর্তনে চাহিদা রেখার পরিবর্তন হয়। আরেকটি প্রশ্ন আসতে পারে, চাহিদার পরিবর্তনে দামের কি পরিবর্তন হয়? দামের পরিবর্তন হয় না, দাম স্থির থাকে। কিন্তু চাহিদার পরিমাণে পরিবর্তন যখন আমরা ডিসকাস করছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা দামের পরিবর্তন হয় এটাকে ধরে নিচ্ছি।